যারা এক ম্যাচ আগে রাফিনহাকে নিয়ে এত পরিমাণে ট্রল করেছেন, এত পরিমাণের হেট করেছেন, তাদেরকে বলছি যে এক ম্যাচের ব্যবধানে এত ভালোবাসা কোথা থেকে আসছে? রাফিনহা তো পুরো ম্যাচ খেলতেও পারে নাই, হাফ টাইমে পুরোটা খেলতে পারে নাই, ইভেন সে একটা গোলও মিস করেছে 1v1 সিচুয়েশন থেকে, তারপরেও এত ভালোবাসা কোথা থেকে আসতেছে? ভাই আমি বলতেছিলাম আগের ম্যাচে যে রাফিনহা হচ্ছে একটা ইঞ্জিন, তাকে আপনি যেভাবে চালাবেন সে সেইভাবে চলবে, মানে কোচের উপর নির্ভর করবে রাফিনহা কেমন পারফরমেন্স করবে। সেটার একটা ঝলক তো আজকের ম্যাচে দেখে ফেললেন, রাফিনহা কেমন খেলে বা কেমন করতে পারে। আর ভিনিসিয়াসের কথা যদি বলি, ভিনিসিয়াস আজকের ম্যাচটাতেও অসাধারণ খেলেছে, আগের ম্যাচের তুলনায় আজকের ম্যাচে অনেক ভালো খেলেছে। আর আজকের ম্যাচটা দেখার পর থেকে অনেকে ভাবতেছে যে ভিনিসিয়াস জুনিয়র মানে এইবারের ওয়ার্ল্ড কাপে মানে 2026 ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াস জুনিয়র গোল্ডেন বুট উইন হবে। এটা স্বপ্নও হতে পারে, কিন্তু যদি সত্যিই স্বপ্ন হয় তাহলে ভুল কতটুকু? ব্যাক টু ব্যাক 2 ম্যাচে গোল করা ভিনিসিয়াসের কাছ থেকে, তাও আবার ব্রাজিলের জার্সিতে, এটা তো খুব রেয়ার। মানে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র ব্যাক টু ব্যাক গোল করতেছে, আবার অ্যাসিস্টও করতেছে, এইটা তো ভিনিসিয়াসের জন্য এটা খুব রেয়ার। আর ভিনিসিয়াস যদি এটা মানে টানা 2 ম্যাচ করছে, ইভেন সে পরের ম্যাচগুলোতেও করতে পারবে ভিনিসিয়াস, মানে যেভাবে চলতেছে। আর শুনতে পাচ্ছি যে মানে ব্রাজিল স্কটল্যান্ডের এগেনস্টে নেইমার অ্যাভেলেবল থাকতে পারে। ভাই স্কটল্যান্ডের এগেনস্টে যদি নেইমার জুনিয়র থাকে তাহলে সেই ম্যাচটা হবে একদম স্বপ্নের মতো, এক কথায় স্বপ্নের মতো হবে ম্যাচটা। আচ্ছা আমরা আজকের ম্যাচে ফিরি। আজকের ম্যাচের 22 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটা অন টার্গেট শ্যুট করে এবং সেইটাকে রিবাউন্ড শ্যুট করে গোল করে মেথুস কুনহা। আর তারপরে ম্যাচের 36 মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে মেথুস কুনহা একটা ফুললি কনফিডেন্সের সাথে লেফট ফুট দিয়ে অসাধারণ একটা শ্যুট করে, অ্যান্ড যেটা গোলকিপারের তাকিয়ে থেকে দেখা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। সেখানে গোলকিপার শুধু একটা ডাইভ দিছে আর মানে গোলটা হয়ে যায়। মেথুস কুনহা ফুললি কনফিডেন্সের সাথে গোলটা করে। আর এই মেথুস কুনহাকে 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে রাখা হয়েছিল না তার পারফরমেন্সের অজুহাত দিয়ে। সে কিন্তু কোনো প্রকার ইনজুরিতে ছিল না, অন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয় নাই। আর সেই স্কোয়াডে জায়গা পেয়ে এক ম্যাচে 2টা গোল করে দেখিয়ে দিয়েছে। তার একটা গোল যদি মিস না হতো আজকে তাহলে সে হ্যাটট্রিক করতে পারতো। আর যে ভিনিসিয়াস একের পর এক অ্যাসিস্ট করে যাচ্ছে, যদিও ফার্স্টে একটা অ্যাসিস্ট ছিল না, সেটা গোলকির হাত থেকে লেগে এসে হয়েছে। তারপরে মানে এই ভিনিসিয়াস জুনিয়র আজকে ম্যাচে একটা গোল পাচ্ছিল না, সেই গোলটাও পেয়ে গেল ফার্স্ট হাফের ইনজুরি টাইমে অথবা অ্যাডিট টাইমে। ভিনিসিয়াস জুনিয়র আজকের ম্যাচে কী করে নাই, প্রত্যেকটা গোলে তার ইম্প্যাক্ট আছে। ইভেন মানে যতবার ব্রাজিল প্রেস করতেছিল, লং প্রেস করতেছিল, প্রত্যেকটা লং প্রেসে ভিনিসিয়াসের হাত আছে। আর ভিনিসিয়াসকে যখন সাবস্টিটিউট করা হয়েছে তখন তো সে আর কিছু করতে পারবে না। কিন্তু মানে আজকের ম্যাচটা দেখার পর থেকে আমার মনে হয়েছে ব্রাজিলের জন্য নেইমারের অ্যাবসেন্সে ভিনিসিয়াসকে খুব বেশি প্রয়োজন। আর ক্যাসিমিরো আজকের ম্যাচে অনেক ভালো পারফরমেন্স করছে, সে মিডফিল্ড থেকে খুব ভালোভাবে পাস খেলছে, তারপরে রিসিভ করছে, ট্যাকেল করছে। ক্যাসিমিরো আজকের পারফরমেন্সটা আমার অনেক পছন্দ হয়েছে। এভাবে শেষ হয়ে যায় ফার্স্ট হাফ, অ্যান্ড সেকেন্ড হাফের শুরু থেকে ভিনিসিয়াস জুনিয়র অনবরত চান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছিল, কিন্তু সফলভাবে হচ্ছিল না, বারবার ব্যর্থতার শিকার হয়েছিল। আর এটার কারণ হচ্ছে সেকেন্ড হাফে ব্রাজিল ডিফেন্সিভভাবে খেলেছে, মানে তারা খুব বেশি ডিফেন্সিভভাবে খেলেছে, যেই কারণে অল্প কয়েকটা চান্স ক্রিয়েট করার পজিশন তৈরি হয়েছিল, কিন্তু সেরকমভাবে কোনো একটা চান্স ক্রিয়েট করতে দেখি নাই। যদিও এনরিক নামার পরে একটা গোল করে ফেলে দিয়েছিল, মানে অনেক সুন্দর একটা গোলও হয়েছিল এনরিকের গোলটা, কিন্তু সেটাও অফসাইডের ফাঁদে পড়ে যায়, যার ফলে এই ম্যাচে আর কোনো গোল হয় নাই, পুরো ম্যাচে আর কোনো গোলই হয় নাই। আর মানে এরপরে এনরিকের গোলটা মিস করার পরে দুই দলই বেশ কয়েকটা সাবস্টিটিউশন করেছে, কিন্তু কোনো দলই শেষ পর্যন্ত রেজাল্টের পরিবর্তন আনতে পারে নাই। আর এভাবে শেষ হয়ে যায় 3-0 গোলের ম্যাচ। অনেকে বলতেছিল যে আর্জেন্টিনা 3-0 গোলে উইন হয়েছে, সেটা আরও র্যাঙ্কিংয়ে আরও অনেক পিছিয়ে আছে সেই দলটা। কিন্তু আর্জেন্টিনা গোল করছে সেটা মানলাম, সেটা বড় বিষয় না, কিন্তু লিওনেল মেসি যে গোল করেছে এই বয়সে এসেও, এইটা মানে অনেক রেসপেক্ট করার মতো। লিওনেল মেসি এই এজে এসে হ্যাট্রিক করতেছে, এইটা রেসপেক্ট করার মতো একটা বিষয় উইদাউট পেনাল্টি, এটা রেসপেক্ট করতেই হবে অবভিয়াসলি। আপনি যদি ফুটবল বোঝেন, মানে তর্কের খাতির হিসাব বাদ দিলাম, আপনি যদি ফুটবল বোঝেন অবশ্যই আপনাকে তাকে রেসপেক্ট করতে হবে। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিষয়টা আরেকবার আসে, রোনাল্ডো এত কিছু হারায় ফেলায় নেয় ভাই। রোনাল্ডো আপনারা একটু বেশি চেতায় দেন, ঠিক আছে, আপনারা একটু বেশি চেতায় দেন, তাহলে কি হবে জানেন? রোনাল্ডো যদি আগের ম্যাচে গোল না করে তাহলে পরের ম্যাচে তার ভয়ঙ্কর রূপটা আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি এর সাথে মানে একটা তো ভয়ঙ্কর রূপ হওয়ার একটা পসিবিলিটি আছে, তার সাথে যদি আপনারা তাকে আরেকটু বেশি চেতায় দিতে পারেন, তাহলে দুইটার সমন্বয় একসাথে যদি ঘটে, তাহলে বুঝতে পারবেন যে রোনাল্ডো কাকে বলে। হ্যাটট্রিক কি 4টা-5টা গোলও হয়ে যেতে পারে, এটা বলার ভাষা নাই। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারবেন যে ব্রাজিলের ম্যাচটা কেমন এনজয় করেছেন। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে বাংলাদেশের ওয়েদার অনুযায়ী ব্রাজিলের ম্যাচগুলো মানে যেই টাইমিং অনুযায়ী হয়েছে সেই টাইমিং অনুযায়ী দেখতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। তো আপনার আরও কোনো মতামত থাকলে জানিয়ে যেতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।